একসময় নোকিয়া বিশ্বের 50%-এরও বেশি মোবাইল বাজার নিয়ন্ত্রণ করত, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে সেই সাম্রাজ্য ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, যে কোম্পানি একসময় বিশ্বের মোবাইল বাজারে প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিল, কোটি কোটি মানুষের আস্থা জয় করেছিল, সেই কোম্পানি হঠাৎ করে কিভাবে নিজের সাম্রাজ্য হারিয়ে ফেলল? এটা কি শুধুই প্রযুক্তির পরিবর্তন ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক ভুলগুলোর একটি? আজ আমরা জানবো সেই নোকিয়ার 150 বছরেরও বেশি সময়ের অবিশ্বাস্য সত্য। তো চলুন শুরু করা যাক। সাল 1865। ইউরোপের ছোট্ট দেশ ফিনল্যান্ড তখনও স্বাধীন ছিল না। দেশটি রাশিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল। সেই সময় একজন তরুণ প্রকৌশলী ফ্রেডরিক ইডেস্টাম একটা নদীর পাশে ছোট্ট একটি কাগজের মিল প্রতিষ্ঠা করেন। সেই নদীর নাম ছিল নোকিয়ান ভিরটা, আর এই নদীর নাম থেকে এই কোম্পানির নাম রাখা হয় নোকিয়া। 1982 সালে নোকিয়া তাদের প্রথম মোবাইল ফোন বাজারে আনে, যেটা গাড়িতে ব্যবহার করার জন্য। ফোনটি এত বড় ছিল যে হাতে ব্যবহার করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু সেই সময় সেটাই ছিল নতুন যুগের সূচনা। এরপর ধীরে ধীরে নোকিয়া ছোট, হালকা এবং ব্যবহার বান্ধব মোবাইল ফোন তৈরি করতে থাকে। সাল 1998। নোকিয়া প্রায় 4,08,00,000 মোবাইল ফোন বিক্রি করে ইতিহাস গড়ে। সেই বছরে তারা মোটরোলাকে পেছনে ফেলে বিশ্বের 1 নম্বর মোবাইল ফোন ব্র্যান্ডে পরিণত হয়। তাদের ফোনে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা অন্য ব্র্যান্ডের ফোনগুলো দিতে সক্ষম হচ্ছিল না। প্রথমত, ব্যাটারি। একবার চার্জ দিলে ফোন কয়েকদিন পর্যন্ত চলত। দ্বিতীয়ত, টেকসই নির্মাণ। ফোন হাত থেকে পড়ে গেলেও সচরাচর বড় কোনো ক্ষতি হতো না। তৃতীয়ত, সহজ ব্যবহার। নোকিয়ার ফোনে কোনো জটিলতা ছিল না। ছোট বড় সবাই সহজেই ব্যবহার করতে পারত। শুধু সাধারণ ফোন নয়, যারা উন্নত প্রযুক্তি চাইতেন তাদের জন্য নোকিয়া প্রস্তুত ছিল। তাই কোম্পানি বাজারে আনে এন সিরিজ এবং ই সিরিজ। এন সিরিজ ছিল মাল্টিমিডিয়া ও ক্যামেরা কেন্দ্রিক, অন্যদিকে ই সিরিজ ছিল ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য। 2007 সালের দিকে নোকিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা। প্রতি বছর শত শত মিলিয়ন ফোন বিক্রি হতো। কোম্পানির বাজার মূল্য, মুনাফা এবং ব্র্যান্ড পরিচিতি সবই ছিল শীর্ষ পর্যায়ে। 2007 সালের 9 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মঞ্চে ওঠেন একজন মানুষ, যার হাতে ছিল এমন একটি ডিভাইস যা কয়েক বছরের মধ্যেই পুরো মোবাইল ইন্ডাস্ট্রিকে বদলে দিতে যাচ্ছিল। সেই মানুষটি ছিলেন স্টিভ জবস, আর ডিভাইসটির নাম ছিল আইফোন। আইফোন বাজারে আসার পর অনেকেই এটিকে শুধুই আর একটি নতুন ফোন মনে করেছিল। নোকিয়াও প্রথম দিকে এটিকে খুব বড় করে দেখেনি। তাদের ধারণা ছিল মানুষ এখনও শক্তিশালী ব্যাটারি, ফিজিক্যাল কিবোর্ড এবং টেকসই ফোনই বেশি পছন্দ করবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মানুষ শুধু ফোন চাচ্ছিল না, মানুষ তখন চাচ্ছিল একটি পকেট কম্পিউটার, যেখানে থাকবে বড় টাচ স্ক্রিন, সহজ ইন্টারফেস, দ্রুত ইন্টারনেট এবং হাজার হাজার অ্যাপস ব্যবহারের সুযোগ। এটাই ছিল সেই পরিবর্তন যা নোকিয়া সময় মতো বুঝতে পারেনি। এর ঠিক 1 বছর পর 2008 সালে গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজারে আনে। খুব দ্রুত স্যামসাং, এইচটিসি, এলজি ইলেকট্রনিক্স সহ অনেক নির্মাতা অ্যান্ড্রয়েডকে গ্রহণ করতে শুরু করে। অ্যাপল এবং অ্যান্ড্রয়েড নির্মাতারা একের পর এক নতুন ফোন আনছিল, আর নোকিয়া এখনো পুরনো ও নতুন কৌশলের মাঝামাঝি অবস্থায় আটকে ছিল। আর এর ফলাফলও খুব দ্রুত দেখা গেল। নোকিয়ার মার্কেট ভ্যালু কমতে শুরু করলো। যে কোম্পানি একসময় বাজারকে নেতৃত্ব দিত, এখন সেই কোম্পানিকেই প্রতিযোগীদের পেছনে দৌড়াতে হচ্ছিল। একসময় নোকিয়ার কর্মকর্তারা বুঝতে পারলেন সমস্যা শুধু ফোনে নয়, পুরো স্মার্টফোন যুগে তাদের কৌশলটাই পিছিয়ে পড়েছে। কোম্পানিকে বাঁচাতে এখন বড় ধরনের পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই। 2011 সালের ফেব্রুয়ারি নোকিয়া ঘোষণা দিল তারা অ্যান্ড্রয়েড ব্যবহার করবে না, বরং মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমকে ব্যবহার করবে। এই ঘোষণায় পুরো প্রযুক্তি বিশ্ব অবাক হয়ে যায়, কারণ তখন অ্যান্ড্রয়েড দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল। অনেক বিশ্লেষকদের মতে অ্যান্ড্রয়েড গ্রহণ করলে নোকিয়া আরো বেশি অ্যাপ, বেশি নির্মাতা সমর্থিত ইকোসিস্টেম এবং দ্রুত বাজারে ফিরতে পারত। অন্যদিকে নোকিয়ার কর্মকর্তারা মনে করছিল অ্যান্ড্রয়েড ব্যবহার করলে তারা অন্য নির্মাতাদের ভিড়ে হারিয়ে যাবে, তাই তারা আলাদা পরিচয় ধরে রাখতে উইন্ডোজ ফোনকে বেছে নেয়। নোকিয়া এবং উইন্ডোজ একত্রিত হওয়ার পর জন্ম নেয় নোকিয়া লুমিয়া সিরিজ। রঙিন ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং সুন্দর ইউজার ইন্টারফেসের কারণে লুমিয়া ফোনগুলো প্রশংসাও পেয়েছিল। কিন্তু একটি বড় সমস্যা থেকেই যায়, সেটা হলো অ্যাপের অভাব। অ্যান্ড্রয়েড এবং আইফোনে তখন লক্ষ লক্ষ অ্যাপ ছিল, কিন্তু উইন্ডোজ ফোনে জনপ্রিয় অনেক অ্যাপ হয় দেরিতে আসতো, নয়তো আসতোই না। ফলে অনেক ব্যবহারকারী লুমিয়া পছন্দ করলেও অ্যাপের সীমাবদ্ধতার কারণে অন্য প্ল্যাটফর্ম বেছে নিতেন। নোকিয়ার বিক্রি কমতেই থাকে, লোকসান বাড়তে থাকে। অবশেষে 2013 সালে সেপ্টেম্বরের ঘোষণা আসে মাইক্রোসফট নোকিয়ার মোবাইল ফোন ও সার্ভিসেস বিভাগ কিনে নিবে। এই চুক্তিটি 2014 সালে সম্পন্ন হয়। অনেকেই মনে করছিলেন নোকিয়া শেষ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। শুধু মোবাইল ফোন ব্যবসা বিক্রি হয়েছিল, নোকিয়া কর্পোরেশন নিজে বন্ধ হয়ে যায়নি, বরং তারা টেলিকম নেটওয়ার্ক, 5G অবকাঠামো, গবেষণা এবং প্রযুক্তি লাইসেন্সিং ব্যবসায় আরও বেশি মনোযোগ দিতে শুরু করে। অর্থাৎ নোকিয়া হারিয়েছিল তাদের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা, কিন্তু কোম্পানিটি পুরোপুরি হারিয়ে যায়নি। এরপর 2016 সালে ফিনল্যান্ডের নতুন কোম্পানি
HMD গ্লোবাল নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্স নিয়ে নতুন করে নোকিয়া ফোন বাজারে আনে। তাদের লক্ষ্য ছিল পুরনো নোকিয়ার বিশ্বাসযোগ্যতা এবং আধুনিক অ্যান্ড্রয়েড প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে আসা। যদিও আগের মতো বাজারে আধিপত্য আর ফিরে আসেনি, তবুও নোকিয়া নামটি আবার কোটি মানুষের সামনে ফিরে আসে। এখন প্রশ্ন হলো, আজকের নোকিয়া কি করে? তারা বিশ্বের অন্যতম বড় টেলিকম নেটওয়ার্ক অবকাঠামো নির্মাতা। বিশ্বের বহু দেশে 4G, 5G এবং বিভিন্ন নেটওয়ার্ক প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করে। নোকিয়ার এই লম্বা যাত্রায় তাদের পতনের কিছু কারণ লক্ষ্য করা যায়। অনেকেই মনে করেন নোকিয়ার পতনের কারণ শুধু আইফোন, কিন্তু পুরো সত্যটা আরো বড়। আইফোন পরিবর্তনের সূচনা করেছিল মাত্র, অ্যান্ড্রয়েড সেই পরিবর্তনকে আরো দ্রুত ছড়িয়ে দেয়, আর নোকিয়া সেই পরিবর্তনের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। কোনো কোম্পানি যতই বড় হোক না কেন, যদি সময় মতো পরিবর্তনকে গ্রহণ করতে না পারে, তাহলে তার অবস্থান সংকটের মধ্যে পড়বে। নোকিয়ার পতন আমাদের শিখিয়ে দেয় গতকালের সাফল্য আগামী দিনের নিশ্চয়তা নয়, আর ব্যবসার সবচেয়ে বড় ঝুঁকি হলো পরিবর্তনকে অবহেলা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরো তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে ডকুমেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।